আমাদের বাড়ি থেকে একটু দূরেই নির্বাণপুর অবস্থিত ছিল। কাজের সুবাদে আমরা নির্বাণপুরেই থাকতাম। আমার বড় ভাইয়ের ছেলে অর্থাৎ ভাইপো শান্তিপুর থেকে নির্বাণপুরে পড়াশোনা করতে এসে আমাদের বাড়িতেই থাকতে লাগলো, আর আমার মেয়েকেও সে পড়াতে লাগলো। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না, সেটা হলো এই যে সে প্রত্যেকদিন বিকেল হলেই ঘরের দরজা বন্ধ করে দিত কেন, আর জানি না বন্ধ ঘরের ভেতরে সে একা একা কি করত। একদিন আমি জানার জন্য ওই ঘরে প্রবেশের পূর্বেই গোপনে ওর ঘরে লুকিয়ে গেলাম, আর এরপর যা দেখলাম সেটা দেখে আমার নিজের চোখকে আমি নিজেই বিশ্বাস করতে পারলাম না। কারণ সে আমার স্বামীর হঠাৎ মৃত্যুতে আমার জীবন যেন একেবারে ফাঁকা মরুভূমি হয়ে গিয়েছিল। আমার যে 3টে মেয়ে আগে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করত, এখন তারা একদম চুপ হয়ে গিয়েছে। নিজের বাবার মৃত্যুতে হঠাৎ করেই তাদের মনকে ভেঙে চুরমার করে দিয়েছিল। অনেক কম বয়সে তারা নিজের বাবাকে হারিয়ে ফেলেছিল। বোধহয় তাদের বাবার জায়গা তাদের জীবনে আর কেউ কোনোদিন নিতে পারবে না। কিন্তু সময় তো আর থেমে থাকে না। আমি আর আমার মেয়েরা সময়ের সাথে সাথে সেই যন্ত্রণার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে লাগলাম। কিন্তু আমাদের জীবন আর আগের মতো থাকল না। ঘড়ির কাঁটার মতো টিকটিক করার সাথে সাথেই আমরা শুধু আমাদের কাজটুকু করতে থাকতাম। এমন মনে হতো যেন কেউ আমাদের জীবন থেকে সমস্ত হাসি খুশি মুছে দিয়েছে। এরপর আমার ভাই রজত যখন এই নির্বাণপুরে পড়তে এলো, তখন আমার ফাঁকা ঘরে আবার খুশি ফিরে এলো। ওর এখানে আসার পর ঘরের সেই নিঝুম অবস্থাটা কেটে গেল, আর আমার ঘরের পাখিগুলো আগের মতোই আবার প্রাণবন্ত হয়ে উঠল। রজত আমার মেয়েদেরকে আবার দ্বিতীয়বার নতুন করে হাসি খুশিভাবে বাঁচা শিখিয়ে দিল। কিন্তু সে আমার কাছে ভীষণ লজ্জা পেত। আমার মেয়েদের সাথে ওর খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল, আর সবাই মিলে একসাথে পরিবারের মধ্যে যেন আবার সেই সুখের দিন নিয়ে এসেছিল। আমার মেয়েদের খিলখিলিয়ে হাসতে দেখে আমি আবার যেন বেঁচে উঠেছিলাম। আমি খুব অল্প বয়সেই বিধবা হয়ে গিয়েছিলাম। আমার বিবাহিত জীবন টিকে ছিল মাত্র 10 বছর। তার মধ্যে আমার 3টে ছোট ছোট মেয়ে হয়ে গিয়েছিল। আমাদের খুশির মেয়াদ ছিল অনেকটা কম সময়ের। আমার স্বামী গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল। এভাবে আমাকে ছেড়ে সে চিরদিনের জন্য চলে গেল। আর ওই একটা দুর্ঘটনা আমার পুরো জীবনকে বদলে দিয়েছিল। আমার স্বামীর সাথে আমার এই চিরদিনের বিচ্ছেদ আমি সহ্য করতে পারিনি, এবং তাই আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমাকে আমার মেয়েদের জন্য বেঁচে থাকতে হতো। বিধবা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমি আর দ্বিতীয়বার বিয়ে করব না, আর আমার মেয়েদের মাথার উপর সৎ বাবার ছায়া আমি কিছুতেই পড়তে দেব না। আমি আমার মেয়েদের ব্যাপারে ভীষণ চিন্তায় থাকতাম, আর কারুর ওপর ভরসাও করতাম না। এরপর আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করা শুরু করলাম। সকালবেলা আমি আমার মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিই, আর নিজেও তৈরি হয়ে স্কুলে চলে যাই, আর ফেরার সময় তাদেরকেও আমার সাথে করে নিয়ে আসি। আমার জীবনে এত বড় লোকসান হয়ে গিয়েছিল যে আমার মন অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল, আর এবার তো আমি একাই আমার জীবন চালিয়ে নিতে পারতাম। এমন অবস্থায় যখন ভাই রজত আমাদের জীবনে আসলো, তখন মনে হলো জীবনের নতুন রং ফিরে এসেছে। ও আমার কাছে একদম আমার বাচ্চাদের মতোই ছিল। কলেজে পড়ার জন্য ও নির্বাণপুরে এসেছিল। আমি ওকে আমার মেয়েদেরকে পড়ানোর কথা বলেছিলাম, যাতে আমি কিছুটা সময় আরাম করতে পারি। রজত একজন ভীষণ ভালো ছেলে ছিল। ও কখনো আমার সামনে মাথা তুলে কথা পর্যন্ত বলতো না, সবসময় মাথা নিচু করে কথা বলতো। আর আমি এই ব্যাপারটাতে ভীষণ খুশি হতাম যে রজতের মা ওকে কত ভালো শিক্ষা দিয়েছে। রজত ছিল আমার জ্যাঠার ছেলে, তার মানে আমার স্বামীর ভাইপো। রজত আমার 3 মেয়েকে পড়াতে শুরু করে দিয়েছিল, আর যবে থেকে রজত ওদেরকে পড়ানো শুরু করেছিল, তারা পড়াশোনায় খুবই ভালো হয়ে গিয়েছিল। প্রত্যেকটা টেস্টে ওরা খুব ভালো নম্বর পাচ্ছিল।
না হলে নিজের বাবাকে হারানোর পর ওদের তিনজনের পড়াশোনা একদম খারাপ হয়ে গিয়েছিল। স্কুল থেকেও ওদের তিনজনের নামে নানা রকম অভিযোগ আসতে থাকত। কিন্তু রজত ওদের তিনজনেরই পড়াশোনা খুব ভালোভাবে সামলে নিয়েছিল, আর আমি ওদের পাশে বসে আমার স্কুলের সমস্ত কাজ সেরে নিতাম। রজত আমার বাচ্চাদের সাথেই কলেজের জন্য বেরিয়ে পড়ত, আর আমাদের বাড়ি আসার পর সে ঘরে ফিরত। আর ওর আসার আগেই আমি খাবার তৈরি করে রাখতাম। কিন্তু ও সবসময় নিজের ঘরে বসে একা খাবার খেত। ও আমার কাছে ভীষণ লজ্জা পেত, আর আমিও রজতীর সাথে কখনো জোর জবরদস্তি করতাম না। ও 4.5 বছর আমাদের সাথে ছিল। আমি বিশ্বাস করতাম যে ও খুব তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নেবে নিজেকে। রজত আসার পর ঘরের ছোট ছোট কাজও হয়ে যেত। ও ঘরের বিভিন্ন জিনিসপত্র নিজেই বাজার থেকে নিয়ে আসতো, আর কখনো কখনো ঘরও পরিষ্কার করে নিত নিজেই। আমি কোথাও না কোথাও রজতের মধ্যে আমার স্বামীকে দেখতে পেতাম। ও একদম নিজের কাকার মতো তৈরি হয়েছিল। যতদিন আমার স্বামী অরুণ বেঁচে ছিলেন, সবসময় উনি আমার সঙ্গ দিতেন, ঘরের কাজকর্মে আমাকে সাহায্য করতেন। উনিও রজতের মতো ছোট ছোট ব্যাপার খেয়াল করতেন। আমার আর অরুণের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। অরুণও নিজের ভাইপোর মতো নির্বাণপুরে পড়তে এসেছিল, আর কলেজে আমাদের দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় অরুণের কোনো আত্মীয় ছিল না নির্বাণপুরে, এজন্য অরুণ হস্টেলে থাকত। 4 বছর আমি আর অরুণ একে অপরকে ভালোবেসে একসাথে ছিলাম। আর যেই না পড়াশোনা শেষ হয়েছিল, অরুণ নিজের বাড়িতে আমার কথা বলেছিল, আর সবাই খুশি হয়ে রাজি হয়ে গিয়েছিল। আমার বাড়ির লোক তো প্রথম থেকেই অরুণকে জানত, কেননা আমি বেশিরভাগ সময় অরুণের কথা বাড়িতে বলতাম। এজন্য যখন অরুণের বাড়ির লোক আমাদের সম্বন্ধের ব্যাপারে আমার বাবার সাথে কথা বলতে এসেছিল, আমার বাবা সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিল। যেদিন আমি অরুণের বউ হলাম, মনে হয়েছিল যেন আমার সব স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। অরুণের সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। বাড়ি ছেড়ে আমি অরুণের কাছে এসেছিলাম, আর তারপর থেকে আমি কখনো নিজের ঘর দেখিনি। আমি অরুণের সাথে খুব সুন্দর জীবনযাপন করছিলাম। আমাদের বিয়ে হয়েছিল, আর 9.5 বছরের মধ্যে ভগবান আমাকে খুব মিষ্টি মিষ্টি 3টে মেয়ে উপহার দিয়েছিলেন। অরুণ বিয়ের আগে থেকেই নির্বাণপুরে চাকরি করতেন, আর আমরা নির্বাণপুরেই বাড়ি বানিয়েছিলাম। এজন্য আমাকে কখনো শান্তিপুরে যেতেই হয়নি। অরুণের বড় দাদা বিকাশ কখনো কখনো আমাদের সাথে দেখা করতে আসতেন, আর রজত অরুণের দাদা বিকাশেরই ছেলে। আমার বিয়ের সময় রজতের বয়স মাত্র 11 বছর হবে, কিন্তু এখন 18.5 বছরের একজন যুবক হয়ে গেছে। আমার আর অরুণের বিয়ের পর আমরা একবারই শান্তিপুরে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে তখন শান্তিপুরের জীবনযাপন ভীষণ কঠিন লাগতে লাগলো। এজন্য আমরা আর দ্বিতীয়বার নির্বাণপুর থেকে শান্তিপুরে যাইনি, আর আমাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে লাগলো। কোনো জিনিসেরই আমাদের অভাব ছিল না। মেয়েদের জন্মের পরে অরুণ নিজের কাজ বাড়িয়ে নিয়েছিল, কিন্তু ভাগ্যের বোধহয় অন্য কিছু ছিল। একদিন সকালবেলা অরুণ হাসতে হাসতে চাকরির জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই আমি জানতে পারলাম যে অরুণের গাড়ি দুর্ঘটনা হয়ে গিয়েছে, আর এই খবরটা আমার জন্য ভীষণ দুঃখের ছিল। আমি তখন খবর শুনেই শান্তিপুরে ফোন করে দিলাম, কিন্তু বোধহয় অরুণের আর আমার একসাথে পথ চলার এতটুকুই মেয়াদ লেখা ছিল কপালে। সে কয়েক ঘন্টার মধ্যেই আমাকে ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেল। আজও যখন আমি সেই দিনটা মনে করি বা সেই দিনটা আমার মনে পড়ে, তো আমার গায়ের রং খারাপ হয়ে যায়। নিজের চোখের সামনে আমি আমার জীবনসাথীকে আমার হাত ছেড়ে চলে যেতে দেখেছিলাম। নিজের চোখ বন্ধ করলে তার মুখ আমার চোখের সামনে ঘুরতে থাকতো। তার মেয়েদের ভালোভাবে লালন পালন করে খুব ভালোভাবে বড় করব, আর আমি তার সেই কথা রাখার চেষ্টা করে চলেছি। অরুণের ভাই বিকাশ অরুণের হঠাৎ মৃত্যুতে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এদিকে অরুণের মা বাবা বেঁচে ছিল না,
আর অরুণ ছিল বিকাশের একমাত্র ভাই। মৃত্যুর পর বিকাশ আমাদের বাড়ি আসা অনেক কম করে দিয়েছিল, আর যখনই আসতো তখনই সে তার ভাইকে মনে করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। এজন্য আমি নিজেও বিকাশের সাথে ফোনে কথা বলে নিতাম মাঝে মধ্যে। অরুণ বিকাশকে বড়দা বলে ডাকত। যখন সে রজতের পড়ার ব্যাপারে তাকে নির্বাণপুরে পাঠানোর কথা বলেছিল, আমি নিজে থেকেই বলেছিলাম দাদাকে যে সে রজতকে হোস্টেলে না পাঠিয়ে আমাদের বাড়িতেই পাঠিয়ে দেয়, যেন আমাদের ঘর রজতের কাকারই তো ঘর, আর আমারও কারোর সাথে কথা বলার সুযোগ পেয়ে যাব। আমার কথা শুনে তো যেন বিকাশের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, কেননা উনি রজতকে একা হোস্টেলে পাঠাতে একটু ভয় পাচ্ছিলেন। বিকাশ আমাকে বলল যে রজত একজন খুবই সাদাসিধে এবং লাজুক ছেলে, আর খুব তাড়াতাড়ি সবার সাথে মিশতেও পারে না। আর আমি নিজেও দেখেছিলাম যে ও আমাদের বাড়িতে এসেছিল 1 মাস 20 দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনও আমার সাথে সেরকমভাবে কথা বলতে পারে না, আর রাতে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ঘর বন্ধ করে দেয়। যখন কিনা আমি আর আমার মেয়েরা ড্রয়িং রুমে বসে একসাথে রাত্রিবেলা টিভি দেখতাম, কিন্তু সে কখনো আমাদের সাথে বসতো না। আমার 3টে মেয়ের সাথে সাথেই রজতের খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারা রজত কলেজ থেকে আসার পর থেকে সারাক্ষণ রজতের সাথে চিপতে থাকতো। ছোট মেয়ে তো সারাক্ষণ রজতের কাঁধের উপরেই চড়ে থাকতো। রজত তাকে অনেক ভালোবাসতো আর রোজ ওর জন্য চকলেট নিয়ে আসতো। আমি বেশ কয়েকবার রজতকে বারণও করেছিলাম, কিন্তু ঠিক পরের দিনই সে আবার চকলেট নিয়ে আসতো। গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কেন। কিন্তু আমি কাউকে নিজের শরীরের ব্যাপারে কিছুই বলিনি। আমি কাউকেই আমার কথা বলে বিরক্ত করতে চাইনি, আর না আমি স্কুল থেকে ছুটি নিতে পেরেছিলাম। এজন্য আমি নিজেই কষ্ট হলো নিজের কাজগুলো নিজেই করতে লাগলাম, কিন্তু সবসময় আমার শরীর আরও খারাপ হতে লাগলো। যখন রাতের বেলা আমার শরীর একটু বেশি খারাপ মনে হচ্ছিল, তখন আমি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার যেন দম বন্ধ হচ্ছিল মনে হচ্ছিল, এজন্য আমি ছাদে চলে এলাম। ছাদের একটা কোণাতে একটা ঘর ছিল, আজ রজত ওই ঘরেই থাকতো। আমি ছাদে গিয়ে বসে পড়লাম। আমার নজর ছিল রজতের ঘরের দরজার দিকে। কি জানি কেন আজ এই কথাটা মনে হচ্ছিল যে রোজ রাত হলেই তো রজত নিজের ঘরে চলে যায়, তারপর একদম সকালবেলাতেই সে নিজের ঘর থেকে বের হয়, তার আগে নয়। তার ঘরের মধ্যে তো টিভিও নেই, তাহলে ও এতক্ষণ নিজের ঘরের মধ্যে বন্ধ থেকে করে কি? আজকাল নির্বাণপুরের পরিবেশও খুব একটা ভালো না, আর ছেলেদেরকে নেশা ধরানোর চেষ্টাও চলছিল। এজন্য হঠাৎ করেই আমি রজতের ব্যাপারে একটু চিন্তা করতে লাগলাম। 15.5 বছরের বাচ্চা ছেলে, তার উপর আবার শান্তিপুরের সাদাসিধে পরিবেশ থেকে সে এসেছিল। আমার মনের মধ্যে বারবার এটাই আসছিল যে নির্বাণপুরের পরিবেশ ওকে নষ্ট করে দিচ্ছে না তো? যতদিনও নির্বাণপুরে ছিল ও আমার দায়িত্ব ছিল, কেননা বিকাশ আমার উপর ভরসা করে ওকে ছেড়েছিল। যদি সে ভুলভাল বন্ধুর সঙ্গতে পড়ে যায়, তাহলে বিকাশকে আমি কী মুখ দেখাবো? আর রজত আমার বাড়িতে এসেছে আজ 2.5 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের দুজনের মধ্যে সেভাবে কোনো কথাবার্তা হয় না। আর না এমন কোনো কথা আছে যা আমি সরাসরি রজতকে জিজ্ঞাসা করতে পারি। ও তো আমাকে দেখলেই লজ্জায় মাথা ঝুঁকিয়ে নেয়। আমি ভাবলাম যে আমি যখন নিজেই ঠিক হয়ে যাব, তখন আমি নিজেই এই ব্যাপারটার খোঁজ নেব যে রজত নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কি করে। 2-4 দিন পর আমার শরীরটা একটু ঠিক হলো, আর যেই আমি নিজে একটু ভালো অনুভব করলাম, তখন আমি রজতের দিকে নজর রাখা শুরু করলাম। আর একদিন রাতে যখন আমার মেয়েরা টিভি দেখতে লাগলো আর রজত রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিল, ঠিক তখন আমি চুপ করে ওর ঘরে গিয়ে লুকিয়ে রইলাম। আমি জানতাম যে আমার মেয়েরা 1 ঘন্টা পর্যন্ত টিভি দেখবে, আর তার মাঝে একদম উঠবে না। রজত নিজের চায়ের কাপ নিয়ে ঘরে চলে এলো, আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আরাম করে বিছানার উপরে বসে পড়ল। এবার ও আরাম করে নিজের চা খেতে লাগলো। আর আমি মনে মনে ভাবলাম যে আমি শুধু শুধু এরকম একটা সাদাসিধে ছেলের উপর সন্দেহ করছিলাম। তারপর ল্যাপটপ খুলতেই দেখলাম সে একটা ভিডিও চালালো, আর আমার হুঁশ উড়ে গেল। ওটা অন্য কারো নয়, আমারই ভিডিও ছিল। ওই ভিডিওটা দেখে আমি কি ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলাম।
আমি সেই মুহূর্তে চাইছিলাম যেন মাটি ফেটে যায় আর আমি সেই মাটির মধ্যে লাফিয়ে পড়ি। আমি ভাবতেও পারিনি যে আমি যে ভাইপোকে সাদাসিধে আর বাচ্চা ভাবছিলাম সে এরকম কিছু করতে পারে। ল্যাপটপের স্ক্রিনে আমার ভিডিও এখনও চলছিল, যেখানে আমি বাথরুমে স্নান করছিলাম, আর রজত বারবার ল্যাপটপের স্ক্রিনে হাত দিচ্ছিল আর আমার মনে হচ্ছিল যেন ও আমাকে ছোঁয়ার চেষ্টা করছে। এর থেকে বেশি আমি আর সহ্য করতে পারলাম না, আর আমি নিজের লুকানো জায়গা থেকে একদম হঠাৎ করে রজতের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। ও ভাবতেও পারেনি যে এত রাতে আমি আমার মেয়েদের সাথে না থেকে ওর ঘরের মধ্যে লুকিয়ে থাকব। আমাকে নিজের চোখের সামনে দেখে ওর সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে দিল এবং তোতলাতে তোতলাতে বলল, আপনি এখানে এখানে কি করছেন? আর আমি জোরে একটা ঠাঁসিয়ে তার মুখে থাপ্পড় লাগালাম আর ওকে বললাম, আমি আমার ভিডিও দেখে নিয়েছি আর আমি জেনে গিয়েছি তুমি লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করো। আমার কথা শুনে রজত নিজের মাথা নামিয়ে নিল, কোনো উত্তর করল না। আমি রেগে ওর কলার 2 হাতে চেপে ধরলাম। আমি জানতে চাইলাম যে ও আমার সাথে এরকম কেন করেছে, যখন কিনা আমি ওকে আমার ঘরে থাকতে দিয়েছি, আমার ছেলের মতো ভেবেছি। আমার স্বামী অরুণ ওকে খুব ভালোবাসতো, কেননা রজত ছিল অরুণের একমাত্র ভাইপো। আর রজত কিনা আমার সম্মান দিয়ে খেলা করছিল, আমার মান সম্মানকে ধুলোতে মিশিয়ে দিয়েছিল। ও কিভাবে, কখনো আর কেন আমার ভিডিও বানিয়েছিল? যখন আমি বারবার প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম, ও মাথা নিচু করে বলতে লাগলো, আমি আপনার বাথরুমে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি, আপনাকে আমি রোজ দেখি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আর আজ নয়, আমি সবসময় আপনাকে পছন্দ করতাম। যখন আমি শান্তিপুর থেকে এখানে এসেছিলাম, নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারিনি। আর একদিন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম, আর ওরাই আমাকে বলেছিল যে আমি যেন আপনার বাথরুমে ক্যামেরা লাগাই আর আপনাকে বাথরুমে ওভাবে দেখে যেন সুখ পাই। আর একদিন আমি কলেজ ছুটি হবার কিছুক্ষণ আগেই ঘরে চলে এসেছিলাম, আর আপনি সেদিন তখনও ঘরে আসেননি, স্কুলেই ছিলেন। আর এই ব্যাপারটার সুযোগ নিয়ে আমি আপনার বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। রজত মাথা নিচু করে অসভ্যের মতো কথাগুলো বলতে লাগলো, আর আমি ওর এই অদ্ভুত আচরণে এবং ওর নোংরা সাহস দেখে অবাক হয়ে গেলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এরকম করার সময় তোমার লজ্জা পেল না? তুমি ভুলে গিয়েছো যে আমি তোমার কাকিমা হই? তুমি তো আমার ছেলের মতো। আমার কথা শুনেও হাসলো। হাসতে হাসতে বলল যে আপনি কোনো ভুল ধারণার মধ্যে বাস করছেন। আপনার স্বামীর মৃত্যু হয়ে গেছে, আর তাই এখন আপনি আমার কাকিমা নন। আর যদি আজ কাকু বেঁচেও থাকতেন, তাহলেও আপনি আর আমি একে অপরের জন্য পড়ে থাকতাম। আমি যখন থেকে আপনাকে দেখেছি, আপনার চেহারা আমার চোখের সামনে ঘুরতে থাকে, আর এরকম অবস্থায় আমার নিজেকে আটকানো ভীষণ কঠিন। যখন আমি কলেজে গেলাম, তো ওখানে আমি আমার বন্ধু বানালাম, আর ওরা আমার মনের ইচ্ছেকে আরও বাড়িয়ে তুললো, আর আমাকে আমার জীবনের এমন একটা জিনিস দেখালো যেটা আমি প্রথমে কখনো দেখিনি। আমি আপনাকে কাকিমার চোখের একদমই দেখি না, আর আমার জন্য আপনি একটা মহিলা শুধুমাত্র। কথা শুনে ওর মুখে আমি আরও একটা থাপ্পড় লাগালাম। ও আমাকে খুব সহজেই আয়না দেখিয়েছিল, যেটা আমি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ও যে এতটা অসভ্যের মতো কথা বলবে যে আমরা একে অপরের জন্য পর ইত্যাদি, আমার মনে হলো যে ওকে আমার আসলে নিজের বাড়িতে রাখাই উচিত হয়নি। কিন্তু আমি কি করে জানবো যে ও আমার বিশ্বাসকে এভাবে ভেঙে নষ্ট করে ফেলবে আর নিজের সীমা ভুলে যাবে? আমি সাথে সাথে ওর ল্যাপটপ থেকে আমার সমস্ত ভিডিও ডিলিট করলাম। আর এইটা দেখে আমার হাত পা কাঁপছিল যে ওর ল্যাপটপে আমার অনেক ভিডিও ছিল। আমি ওকে বললাম যে এক্ষুনি এই মুহূর্তে তুমি নিজে জিনিসপত্র নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। ও বলতে লাগলো যে ও আমাকে ভালোবাসে আর আমাকে আপন করতে চায়। আমি কড়াভাবে রজতের দিকে তাকালাম আর ওকে বললাম, আমি কোনো তামাশা চাই না, এজন্য খুব ভালো হয় যে চুপচাপ তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও। আমি ওকে বললাম যে বিকাশকে আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না, কিন্তু দ্বিতীয়বার আমার সামনে নিজের মুখ দেখাবে না। আমার কথা শুনে সে চুপ করে নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। আমি জানতাম রজতের যা বয়স, সেই বয়সী ছেলেটা এরকম বয়সের আবেগে বিগড়ে যায় আর এরকম ভুল করে, কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি যে ও এরকম এত অসভ্যতা করবে। রজত সেই গভীর রাতেই চুপচাপ আমার বাড়ি ছেড়ে চলে গেল। আমি আমার মেয়েগুলোকে আমার কাছে টেনে নিলাম। রজত নিজে তো চলে গেল, কিন্তু আমাকে পর আর নিজের মধ্যে তফাৎ খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। আমি জানতাম
যে ঈশ্বর প্রত্যেকটা সম্পর্কের জন্য এই জন্য সীমারেখা রেখেছিলেন, যাতে মানুষকে কোনো লোকসানের মুখোমুখি না হতে হয়। আমি বিশ্বাস করতাম যে রজত আস্তে আস্তে করে যতই নিজের জীবনে এগিয়ে যাবে, ততইও ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। আমি আজও বিকাশকে এ ব্যাপারে কিছু বলিনি, কিন্তু রজত আমাকে একটা বড় শিক্ষা শিখিয়ে দিয়ে গেল। এখন আমি আমার জীবনে আর কোনোদিন কোনো মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করব না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।